নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা নিয়ে এসেছি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী কাহিনী অবলম্বনে রক্তমাখা ছুরি রহস্য। গল্পটিতে রয়েছে অর্পণ, শুভজিৎ, সাগরনীল, অতুনু ও শান। তাহলে আর দেরি না করে চলুন আজকের গল্পটি শুরু করা যাক। মিস্টার রায়, আপনি একটা ব্যাপার বলবেন। আপনি এত নিশ্চিত হলেন কি করে যে খুনটা রাতেই হয়েছে? ধরুন, এই খুনটা কাল বিকেলেও তো হতে পারে, কিংবা সন্ধ্যায়। সকালে এসে লাশটা পাওয়া গেছে, এই তো আমরা জানি। ঠিক বলেছেন ব্যোমকেশবাবু, কিন্তু আপনি আমি অনুমান করে কিছু বললে তো চলবে না। আমাদের কাছে একমাত্র নির্ভরযোগ্য উৎস পোস্টমর্টেম রিপোর্ট। তবুও বলছি, রাতেই খুনটা হয়েছে এমন সম্ভাবনাই বেশি। কেন বলুন তো? অতুলবাবুর বাড়ির কাজের লোকটি, সে কিন্তু কাল সারাদিন ছুটিতে ছিল। সে জানিয়েছে সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে ছিল না। এই সময় খুনটা হয়েছে বলে আমার ধারণা। ওখানেই তো আমার প্রশ্ন। সে যদি সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ছিল না, তবে খুনের সময়টা আমরা ধরছি কেবল তার কথার উপর ভিত্তি করে। আর ধরুন, সেই খুনি যদি রাতে এখানে এসে থাকে, তবে সে কি হুট করে এসে খুন করে চলে গেল? নিশ্চয়ই সে জানতো অতুলবাবু রাতে একা থাকবেন। তার মানে খুনির কাছে আগে থেকেই সব খবর ছিল। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, ব্যোমকেশ আর মিস্টার রায়ের কথোপকথন শুনছিলাম মনোযোগ সহকারে। সঙ্গে সঙ্গে ঘরের চারপাশটাও নিরীক্ষণ করছিলাম। প্রতিটি কণা, প্রতিটি ছায়া যেন নিজের গল্প বলছে। বিছানার উপর এখনো পড়ে আছে মৃতদেহটা। দেহটি উপুড় হয়ে বিছানায় পড়ে আছে, চলাচল করছে না একটুও। পিঠের মাঝখানে একটা লম্বা ছুরি গাঁথা। ছুরির ফলা বেয়ে শুকনো রক্ত নেমে এসেছে নিচে, বিছানার চাদর ছুঁয়ে গেছে। ঘরের মধ্যে গুমোট এক গন্ধ, রক্ত, ঘাম আর মৃত্যুর এক ধরনের আতঙ্ক ছড়িয়ে আছে বাতাসে। মৃত ব্যক্তির পরনে ছিল রাতের ঘুমোনোর ঢিলে ঢালা পাজামা আর হালকা গেঞ্জি। স্পষ্ট বোঝা যাচ্ছে খুনটা ঘটেছে গভীর রাতে, ঘুমের ভেতরেই। আমার চোখ বারবার থেমে যাচ্ছিল ছুরিটার দিকে। কিরকম নিখুঁতভাবে গাঁথা হয়েছে, যেন খুনি জানতো কোথায় আঘাত করলে নিশ্চিত মৃত্যু হবে। হঠাৎ এক কনস্টেবল ঘরে ঢুকে পড়ল। এখন কারোর সাথে দেখা করা সম্ভব নয়। তুমি যাও, তাকে বলো অপেক্ষা করতে। আর শোনো, এই বাড়ির মধ্যে যেন কেউ ঢুকতে না পারে, সতর্ক থেকো। দরকার হলে বাড়ির চারপাশে টহল বাড়াও। আরে, কেউ যদি কিছু বলতে চায় তাহলে তো দেখা করাটা দরকার। কে জানে যদি গুরুত্বপূর্ণ কিছু জানায়। পোস্টমর্টমে তো এখনো দেরি আছে। আগে সব খুঁটিয়ে দেখা দরকার। মৃতদেহটা ভালো করে দেখুন, আশেপাশের জায়গাটাও। কাজের লোকটি যখন এসে পৌঁছেছিল তখন সে কিছু এলোমেলো জিনিস দেখে থাকতে পারে। তবে সে চালাক, বাড়িতে ঢুকে সোজা উঠে গেছে দোতলায়, এই ঘরেই। ওটাই তো অদ্ভুত বিষয়। সে এসে সরাসরি দোতলায় উঠে গেল, নিচে কিছু না দেখে। আর মৃতদেহ দেখে তো সবাই প্রথমে চিৎকার করে। সে তখন ভয়ে বেরিয়ে পাশের বাড়ি থেকে টেলিফোন করে পুলিশ ডাকে, কিন্তু চিৎকার করে কাউকে ডাকলো না। এ তো স্বাভাবিক আচরণ নয়। এই কথাগুলো মাথার মধ্যে ঘুরছিল, আর যেন ঘরের নিস্তব্ধতা আরো বেশি গাঢ় হচ্ছিল। একটা চাপা রহস্য, অদৃশ্য কোনো সত্যি এখনো আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে। অজিত, তুমি একটা বিষয় ভুলে যাচ্ছ। যাকে আমরা বারবার কাজের লোক বলে ডেকে নিচ্ছি, সে কিন্তু এই বাড়ির সাধারণ কাজের লোকেদের মতো নয়। হ্যাঁ, সে এখানে কাজ করে ঠিকই, কিন্তু তার কাজটা খুব সীমিত। বাড়ির অন্যান্য কাজের জন্য আলাদা লোক রয়েছে। এই ব্যক্তি দুপুরের একটু আগে আসে, বিকেলের দিকে বেশি থাকে। সে শুধু একজন সাধারণ কর্মচারী নয়, সে শিক্ষিত, বোঝদার, গুছিয়ে কথা বলতে পারে। তার সঙ্গে অতুলবাবুর আরেকটা সম্পর্ক আছে, একটা নির্দিষ্ট কাজ আছে, যেটা তুমি এখনো জানো না। একটা কাজ করো, নিচে চলো,
নিচে গিয়ে সবকিছু পরিষ্কার করে বলা যাবে। মিস্টার রায়, একজন কনস্টেবলকে অনুগ্রহ করে সিঁড়ির মাথায় পাহারায় রাখুন, যাতে কেউ উপরে উঠতে না পারে। ব্যোমকেশের কথাগুলো শুনে আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। মনে মনে একটু রাগও হলো। ও মাঝে মাঝে এমন কিছু কথা বলে দেয় রায়ের সামনে, যেগুলো না বললেও চলে। এখন এই মুহূর্তে ওর এইসব মন্তব্যের মানে কি? আমি হয়তো একটু সন্দেহ করছিলাম লোকটাকে, তাতে এমন দোষ কি? লোকটার আচরণই তো এমন ছিল। যেভাবে সে নিচু হয়ে বসেছিল, যেভাবে বসার ঘরের কোনায় চেয়ারটা গায়ে এলিয়ে বসেছিল, তাতে কোথাও মনে হয়নি সে চিন্তায় আছে বা আতঙ্কিত। তার চোখে মুখে না ছিল শোকের ছায়া, না ছিল উদ্বেগ। একজন সাধারণ মানুষ এরকম পরিস্থিতিতে যে দিশেহারা হয়ে যায়, তা তো ওর মধ্যে একটুও দেখিনি। সিঁড়ি বেয়ে নিচে নামতে চোখে পড়ল সে আগের জায়গাতেই বসে আছে। আমাদের দেখে সে উঠে দাঁড়িয়ে গলাটা একটু নামিয়ে বলল, ইন্সপেক্টর, যদি আমাকে একটু বাইরে যেতে দেওয়া হয় তাহলে খুব উপকার হতো। বাড়িতে তো বলেই আসেনি এইভাবে আটকে পড়ব। তাছাড়া আমার আরো কাজ আছে। আমি সাধারণত সকালে এখানে ঘন্টা তিনেক মতো থাকি, আর যদি তার চেয়ে বেশি দেরি হয়ে যায় তাহলে বাকি কাজগুলো ঝুলে যাবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। জানি এখানে এসব বলা ঠিক নয়, তবুও বলছি। আপনি কি পাগল হয়েছেন? আপনি বুঝতে পারছেন না কি ঘটেছে? একটা খুন, সোজা খুন হয়েছে এই বাড়িতে, যার সঙ্গে আপনি নিয়মিত কাজ করেন। আপনি সেই বাড়িতে উপস্থিত ছিলেন, এমন অবস্থায় আপনি এখন বাইরে যেতে চাইছেন? এই মুহূর্তে পুলিশের সন্দেহের কেন্দ্রে রয়েছেন আপনি। ইন্সপেক্টর, আমাকে সন্দেহ করার কিছু নেই, কারণ এই খুনে আমার কোনো স্বার্থ নেই। খুনের কোনো মোটিভ সে আমি খুঁজে পেলাম না। আর তাছাড়া আমি কাল সারাদিন বাড়িতে ছিলাম না। আজ খুব ভোরে আমি বাড়িতে ফিরেছি, তারপর নির্ধারিত সময়ে এই বাড়িতে এসে পৌঁছেছি। এখানে এসে যখন আমি মৃতদেহ দেখি, তখনই আতঙ্কিত হয়ে পাশের বাড়ি টেলিফোন থেকে পুলিশ ডাকি। আপনি চাইলে যাচাই করতে পারেন আমি কোথায় ছিলাম, কখন ফিরেছি, সবকিছু। আমি পাশে দাঁড়িয়ে প্রান্তিকের কথাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে শুনছিলাম। সত্যি কথা বলতে তার কথাগুলোতে আত্মবিশ্বাস ছিল। মুখের ভঙ্গি, শরীরী ভাষা, চোখে মুখে যেন কোনো চাপা আতঙ্ক নেই। তবুও ঠিক যেন কোথাও কিছু মেলানো যাচ্ছে না। সে সত্যি নির্দোষ, নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসেই নিজের পেছনে সত্যিটা লুকিয়ে ফেলেছে? কিংবা সে এতটাই ঠান্ডা মাথার যে নিজেকে পুরোপুরি নিরপরাধ হিসেবে উপস্থাপন করেই খেলাটা খেলছে? মিস্টার রায় তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ঘরের বাতাসটা যেন খানিকটা ভারী হয়ে উঠল। নিচের এই কথোপকথনের মধ্যেও উপরতলার ঘরের রক্তাক্ত বিছানার দৃশ্যটা বারবার মনের মধ্যে ভেসে উঠছিল। লোকটার কথাবার্তা একটা অদ্ভুত ছন্দ ছিল। কথার ভিতরে কোথাও যেন একটু প্রচ্ছন্ন আত্মরক্ষা ছিল, যেন খুব হিসেব করে বলা প্রতিটা শব্দ। তার মুখে না ছিল আতঙ্ক, না ছিল দুশ্চিন্তার ছাপ, বরং একরকম আত্মবিশ্বাস, যা এই মুহূর্তে আরো বেশি সন্দেহের জন্ম দিচ্ছিল। মনে হচ্ছিল সেই খুনটা করেছে, আর ঠিক সেই কারণেই এমন ভাবে কথা বলছে যাতে পুলিশের চোখে নিজেকে নিরপরাধ প্রমাণ করা যায়। এখন আমি জানি পুলিশের কাজই হলো প্রশ্ন করা, সন্দেহ করা। আপনি আমায় প্রশ্ন করবেন, এমনকি যদি আপনার মনে হয় আপনি আমায় থানাতেও নিয়ে যেতে পারেন। আপনার সেই অধিকার আছে, কিন্তু মনে রাখবেন আমারও কিছু অধিকার আছে। আমি আমার কাজটাও জানি, আর সেই অধিকার অনুযায়ী আমি আপনার কাছ থেকে সাহায্যও চাইতে পারি। অন্ততপক্ষে যতটুকু আইন জানি তাতে তাই লেখা আছে। তাহলে আপনার আইন অনুযায়ী এখন আমাদের কি করা উচিত? ব্যোমকেশ বাবু, আমি আপনাকে চিনি। চিনি মানে শুধু পরিচিত নয়, আপনার প্রতি একটা শ্রদ্ধাবোধও রয়েছে। তাই শুধু এটুকুই বলবো, আমার সত্যিই আর শহরের বাইরে যাওয়া দরকার। একটা গুরুত্বপূর্ণ কারণে দুপুরে বেরোতেই হবে। আমি আগেই অতুলবাবুকে জানিয়েছিলাম
তাই আজ একটু তাড়াতাড়ি এসেছিলাম। যদিও এখন অতুলবাবু বেঁচে নেই, এই কথার পক্ষে সাক্ষ্য দেওয়ারও আর কেউ নেই। তবে আপনারা চাইলে আমার উকিলের সঙ্গে কথা বলতে পারেন। প্রান্তিকের এই কথায় একটা অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। আমি দেখলাম ব্যোমকেশ আর রায় একে অপরের দিকে তাকালেন কোনো ইঙ্গিতহীন এক দৃষ্টিতে। কিছুক্ষণ চুপ থেকে ব্যোমকেশ কিছু একটা ভাবল, তারপর হাত তুলে বাকিদের ইশারাতে সরে যেতে বলল। এরপর আমাদের মধ্যে শুধু 4 জন রইলাম, ব্যোমকেশ, রায়, প্রান্তিক আর আমি। আমরা বসার ঘরের পাশের একটা ছোট্ট ঘরে ঢুকলাম। দরজা বন্ধ হয়ে গেল। উকিল, তার মানে আপনি কোনো আইনি মামলায় জড়িয়ে পড়েছেন, আর সেই কারণেই কি আপনি অতুলবাবুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন? বিষয়টা একটু জটিল। এই মুহূর্তে সবটা খুলে বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, দরকার হলে আমি আপনাদের সাহায্যের কথা ভাবছিলাম, যদিও এখনো সেই প্রয়োজন হয়নি। আসলে আমাদের পরিবার একটি আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে। প্রায় বছরখানেক আগে আমরা এই শহরে চলে আসি, কিন্তু আমাদের পুরনো বাড়িতে একটা গুরুতর সমস্যা রয়ে গেছে। আমার ঠাকুরদার মৃত্যুর পর বাবার সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ শুরু হয়। সেই সময় থেকেই ওখানে মাঝে মধ্যে যেতে হয় আমাকে। এখানে এসে আমি ওকালতির কাজ শুরু করি। অতুলবাবু তখন প্র্যাকটিস করা ছেড়ে দিয়েছেন, কিন্তু তিনি আমার আইনি সমস্যা বুঝতেন এবং আমাকে সাহায্য করতেন। শুধু তাই না, তিনি একটা নতুন কাজ শুরু করেছিলেন, আইন, অপরাধ, মনস্তত্ত্ব এবং আদালতের অভিজ্ঞতা নিয়ে কিছু বই লেখার পরিকল্পনা করছিলেন। আমি তাকে সেই লেখার কাজে সাহায্য করতাম। সকালে বাড়িতে এসে আমরা একসাথে আলোচনায় বসতাম। সন্ধেবেলা অনেক সময় ফোনে কথা হতো। আমি তার চিন্তাধারা, অভিজ্ঞতা এবং কেস স্টাডি নিয়ে নোট তৈরি করতাম। তিনি একসময় একজন নামকরা ক্রিমিনাল লয়ার ছিলেন। তার কাছে অপরাধের মনস্তত্ত্ব ছিল গবেষণার মতো এক জগৎ। অতুলবাবু যে একজন প্রাক্তন ক্রিমিনাল লয়ার ছিলেন সেটা আমি জানতাম, কিন্তু এমন একটা গভীর কাজ করেছেন সেটা জানা ছিল না। আপনার কি মনে হয় এমন কাজের মধ্যে কেউ হঠাৎ করে এমন কিছু করে ফেলতে পারে? মানে অতুলবাবুকে এভাবে খুন করা, এটা কি তার ব্যক্তিগত জীবনের কোনো অংশ থেকে জন্ম নেওয়া কিছু? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তার কাজ, তার অতীত কিংবা ব্যক্তিগত জীবনে যদি এমন কিছু থেকে থাকে সেটা তো উনিই ভালো জানতেন। তবে আমি এটুকু বলতে পারি, যারা অপরাধের গভীরে ঢুকে কাজ করেন তারা অনেক সময় নিজের অজান্তেই বিপদের মুখোমুখি হয়ে পড়েন। ঘরের ভিতরটা তখন আরো নিঃশব্দ হয়ে উঠল। বাইরের দিক থেকে হালকা একটা কনস্টেবলের আওয়াজ ভেসে আসছিল, কিন্তু ভিতরে শুধু চোখের ভাষা চলছিল। আপনি যেভাবে অতুলবাবুর বিষয়ে বলছিলেন তাতে তো বোঝাই যাচ্ছে আপনি ওনার সম্পর্কে অনেকটাই জানতেন, তাই তো? আমি তো আগেই বললাম ইন্সপেক্টর, আপনি আমায় সন্দেহ করতেই পারেন, তবে একটাও প্রমাণ আপনার কাছে নেই। পুলিশের কাছে অনুমান নয়, প্রমাণই আসল। না হলে আদালতে এই কেস গিয়ে শেষমেশ খারিজ হয়ে যাবে। আমার মতে এখন আপনার আসল কাজ হওয়া উচিত অতুলবাবুর খুনের পেছনের সত্যিটা খুঁজে বের করা। কিন্তু আপনি তো কাল ছুটি নিয়েছিলেন, বলেছিলেন বাড়ির আইনি সমস্যাটা দেখবেন। তাহলে আজ আবার ছুটি নেওয়ার কি দরকার পড়ল? কাল পুরো বিষয়টা মেটেনি। উকিলের সঙ্গে কথা বলতে হয়েছিল, কিছু কাগজে সইসাবুত বাকি ছিল, সেই কারণেই আজও যাওয়ার দরকার ছিল। তবে আপনি যদি চান ব্যোমকেশ বাবু, আমি আমার উকিলের সঙ্গে আপনার কথা বলিয়ে দিতে পারি, তাহলেই আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। আমি জানি না কেন আমার মন বারবার বলছিল এই প্রান্তিক আর অতুলবাবুর সম্পর্কটা শুধু আইনি কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর মধ্যে আরো কিছু আছে, গভীর, গোপন, জটিল। আর প্রশ্নটা থেকেই যাচ্ছে, অতুলবাবুকে খুন করার প্রয়োজনই বা কার হতে পারে? কেন যেন মনে হচ্ছে এই ব্যক্তি রাতের বেলা তার বাড়িতে এসেছিল। সে ছিল এমন কেউ যাকে অতুলবাবু চিনতেন, এমন কেউ যার উপস্থিতি তার কাছে স্বাভাবিক ছিল। আরে
ব্যোমকেশবাবু, আমরা তো একবারে ভুলেই গেলাম সেই লোকটার কথা। সেই যে বলছিল কিছু বলার আছে, কথা বলতে চায়। ঠিক বলেছেন, ওকে এখনই নিয়ে আসো। কনস্টেবল অজিত, ওকে সঙ্গে নিয়ে আসো। আর আশেপাশে যদি কেউ কিছু দেখে থাকে বা শুনে থাকে, তাদেরও জেরা করে এসো। আমরা আর বেশি সময় নষ্ট করতে পারি না। পোস্টমর্টেম রিপোর্ট পাঠাতে হবে। আর হ্যাঁ, প্রান্তিকবাবুকে ছেড়ে দেওয়া যেতে পারে। তবে প্রান্তিকবাবু, আশা করি আপনাকে বুঝিয়ে বলতে হবে না, আপনি এই শহর ছেড়ে কোথাও যাবেন না। আপনার যেটুকু কাজ সেটা দ্রুত শেষ করে ফিরে আসবেন। সমস্ত কথাবার্তা ও দায়িত্ব আপনার উকিলকে জানিয়ে রাখবেন। যদি আপনি বাইরে যান অথবা গা ঢাকা দেন, তাহলে সেটা আপনার জন্যই সমস্যার হবে। কারণ আপনিও জানেন একটা খুন হয়েছে। এরপরে কি হতে পারে সেটা আপনার বুঝতে বাকি থাকার কথা নয়। আমি কোথাও যাব না। আমি শুধু চাইছিলাম আমার বাড়িতে একটা বার্তা পাঠাতে, যাতে বাড়ির লোক উকিলকে গিয়ে সবটা জানিয়ে দেয়। তাহলে আমার যাওয়ার প্রয়োজন হবে না। আমার কাজ শুধু এটুকুই ছিল, একটা কাগজে সই। সেটা আমার উকিল নিজেই করে আসতে পারবেন। তারপরে যদি আপনারা চান, আমি সারাটা দিন আপনাদের সঙ্গেই থাকবো। আমি সহযোগিতার জন্য প্রস্তুত। এই কথার শেষে ব্যোমকেশ হঠাৎ একটু হেসে ফেলল, কিন্তু সেই হাসির মধ্যে স্পষ্ট একটা অনিশ্চয়তা ছিল। প্রান্তিক যা বলছে তা কতটা বিশ্বাসযোগ্য আর কতটা বানানো, সেটা যেন বুঝে উঠতে পারছিল না। আমি আর রায় ধীরে ধীরে ঘরের বাইরে বেরিয়ে এলাম। মনের ভিতরটা খুঁতখুত করছিল। প্রান্তিক বাবুর কথা বলার ধরন, চোখের চাহনি আর যুক্তির ভেতর যেন একটা অদৃশ্য পর্দা ছিল। তিনি যেন কিছু একটা আড়াল করছেন, যা তার কথার ভেতরে থেকেও বাইরে বেরোচ্ছে না। আপনার বন্ধু ব্যোমকেশবাবু অনেক কেস সমাধান করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার যেন মানুষ চেনার ক্ষেত্রে একটু ভুল করে ফেলছেন বলেই মনে হচ্ছে। জানেন, আমার কেন যেন মনে হচ্ছে এই প্রান্তিকবাবু এই খুনের পেছনে আছে। একটা কথা আপনি ভেবে দেখুন, অতুলবাবু যে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসবেন এটা তো অন্য কেউ জানতো না। কাজের লোকটা সকালে আসে আর বিকেলে, সেদিন বিকেলে সে আসেনি। তাহলে একমাত্র কার জানার কথা? শুধুই প্রান্তিকবাবুর। এই কথার শেষে আমরা দুজনে থেমে গেলাম। চারপাশে যেন হঠাৎ এক গভীর নীরবতা নেমে এলো। কিন্তু মিস্টার রায়, এত সবের মধ্যেও একটা কথা যেন বারবার মাথায় আসছে। আমরা এখনো কিছু জানিই না, কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। আমি কথাটা শেষ করতে পারিনি। হঠাৎ সামনের দিক থেকে একজন মধ্যবয়স্ক লোক আমাদের দিকে এগিয়ে এসে বললেন, আমি একটু কথা বলতে চাই। যদি দয়া করে এখনই একটু সময় দেন তাহলে আপনাদেরই সুবিধা হবে। লোকটার মুখে ছিল হালকা উত্তেজনা, কিন্তু গলায় ছিল চাপা গাম্ভীরতা। আমরা তার কথা শুনে একটুও সময় না নিয়ে তাকে সঙ্গে করে নিয়ে এলাম। পথে হাঁটতে হাঁটতেই লোকটা বলল তার নাম জয়ন্ত। নিচু গলায় বলল, আমি যা দেখেছি তা হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু আমার মনে হচ্ছে সেগুলো জানানো দরকার। ঘরে প্রান্তিকবাবু আর ব্যোমকেশ চুপ করে বসে আছেন। তাদের সামনে বসানো হলো জয়ন্তবাবুকে। লোকটির চেহারা মাঝারি গড়নের, মুখে গম্ভীরতা, মাথার সামনের অংশে বড় টাক, চোখে মোটা চশমা আর গলার কণ্ঠস্বরে হালকা কাঁপুনি। তিনি চারিদিকে একবার তাকিয়ে নিয়ে একটু ইতস্তত করে বললেন, দেখুন, অতুলবাবুর সঙ্গে আমার আলাপ দীর্ঘদিনের। উনি ছাদে গেলে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা হতো। আমি নিজেও ব্যবসা করতাম, তবে এখন আর কিছু করি না। একা মানুষ, সারাদিন নিজের ঘরেই থাকি। একটা কাজের লোক আছে, সে সব কিছু সামলে নেয়। আমি বই পড়ি আর গান বাজনার দিকে একটু ঝোঁক আছে। হারমোনিয়াম বাজাই, সেই সূত্রেই ছাদে যেতাম। ওইখানেই মাঝে মাঝে অতুলবাবুর সঙ্গে কথা হতো। হ্যাঁ, এই কথাটা প্রান্তিকবাবুও বলেছিলেন। কিন্তু আপনার কেন মনে হলো যে আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলাটা দরকার? আসল কথা এখনো বলিনি। দুদিন আগে আমি দেখলাম
অতুলবাবুর বাড়িতে একটা লোক এসেছে। আমি ছাদে ছিলাম, সেখান থেকে দেখলাম একজন অচেনা ব্যক্তি এসে ঢুকলো ওর ঘরে। সেদিন বিকেলের দিকে একটু পরে অতুলবাবুকে দেখলাম সেই লোকটার সাথে বাইরে বেরিয়ে গেলেন, কোথায় যেন গিয়েছিলেন। পরে যখন ফিরে এলেন তখন একাই। একা? তার মানে লোকটা সঙ্গে ছিল না? না, আমি জিজ্ঞাসা করায় উনি বললেন ওটা তার পুরনো বন্ধু, তাকে স্টেশনে ট্রেনে তুলে দিয়ে এসেছেন। কথাটা বললেন হেসে, কিন্তু আমি ঠিক জানি না কেন মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। এই মুহূর্তে মনে হচ্ছিল জয়ন্তবাবুর এই কথা গুরুত্ব পাওয়া উচিত। একটা অচেনা লোক যার আগমনের পরের দিনই অতুলবাবুর মৃত্যু, আর সে ব্যক্তি এখন কোথায়? তারপর সন্ধ্যের দিকে আমি আবার ছাদে গিয়েছিলাম বই আনতে। তখন দেখলাম অতুলবাবুর উপরের ঘরে আলো জ্বলছে, মানে উনি তখন ঘরেই আছেন, কিন্তু নিচের ঘরের আলো একেবারে নিভে। দরজা বন্ধ কিনা বোঝা যাচ্ছিল না। ভাবলাম একবার গিয়ে দেখি, কিন্তু কি মনে হলো থেমে গেলাম, আর গেলাম না। রাতে খাওয়া দাওয়া সেরে যখন আবার নিজের ঘরে গেলাম, তখন আবার দেখলাম নিচের ঘরের আলোটা জ্বলছে, উপরের ঘরের আলোও জ্বলছে। ভাবলাম কিছু হয়তো খুঁজতে বেরিয়েছেন নিচে, কিন্তু এর অল্প কিছুক্ষণ পরেই আমি যখন একটা বই নিতে বাইরে বেরোলাম, দেখি দুই ঘরের আলোই নিভে গেছে। আপনি কি বলতে চাইছেন? খুব অল্প সময়ের মধ্যে উনি দুই ঘরের আলো জ্বালালেন, নিভালেন, কিন্তু আপনি কাউকে যাতায়াত করতে দেখেননি? হ্যাঁ, এইটুকুই বলতে চাইছি। পুরো ব্যাপারটা যেন কোনো ছায়াময় রহস্য। উনি সাধারণত রাত জেগে কাজ করতেন, আলো জ্বালিয়ে রাখতেন, এটা আমার জানা। হ্যাঁ, জয়ন্তবাবু ঠিকই বলেছেন। অতুলবাবু সাধারণত রাত জেগে কাজ করতেন। আইনের বই, মানসিকতা নিয়ে লেখা, এসব নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতেন। আমরা একসঙ্গে একটা প্রজেক্টেও কাজ করেছিলাম। উনি তার চিন্তাগুলো খাতায় টুকে রাখতেন। পরে আমি এলে সেই নোট নিয়ে আমরা আলোচনা করতাম। এই মুহূর্তে একটা প্রশ্ন মাথায় ঘুরছিল। এই বন্ধু যাকে অতুলবাবু ট্রেনে তুলে দিয়েছেন, তার পরিচয় কি কেউ জানে? তাকে আদেও কেউ দেখেছে? তার নাম কোথা থেকে এসেছিল? আর সবচেয়ে বড় কথা, সে কি আদেও সত্যিকারের বন্ধু ছিল, নাকি মৃত্যুর বার্তা নিয়ে আসা এক ছায়াময় আগন্তুক? তার মানে আপনি বলতে চাইছেন কাল রাতে অতুলবাবুর ঘরের আলো একটু তাড়াতাড়ি নিভে গিয়েছিল, তবে তার আগেই কিছু সময়ের জন্য নিচের তলা এবং ওপরের তলার আলো একসাথে চলছিল। হ্যাঁ, ঠিক তাই। আমি খুব সচেতনভাবে লক্ষ্য করেছিলাম, কারণ ওই রাতের মধ্যে কেমন যেন একটা অস্বাভাবিকতা ঢুকে পড়েছিল। এমনটা আগে কখনো হয়নি। কিন্তু আপনি বললেন সন্ধেবেলার দিকে অতুলবাবু বাড়ি ফিরেছিলেন। আমি কিছুক্ষণ আগে এলাকার লোডশেডিং সংক্রান্ত তথ্য জোগাড় করেছিলাম। জানতে পারলাম ঠিক সেই সময়ে এই এলাকায় কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ ছিল না। আপনি কি বলতে চাইছেন অতুলবাবু সেই লোডশেডিংয়ের মধ্যেই ফিরে এসেছিলেন? হ্যাঁ, যতদূর মনে পড়ে ওই সময়টাতেই। আলো না থাকলেও আকাশ পরিষ্কার ছিল, চাঁদের আলোয় কিছুটা দেখা যাচ্ছিল। যতদূর মনে পড়ছে চাঁদের আলোতেই আমি ওনাকে বাড়ির গেট দিয়ে ঢুকতে দেখেছি। তারপর আর কিছু স্পষ্ট মনে নেই। জয়ন্তবাবুর গলা খানিকটা নরম হয়ে গেল। গলার কাঁপুনি দেখেই বোঝা যাচ্ছিল তিনি আরো কিছু বলতে চাইছিলেন, কিন্তু পারছিলেন না, কিংবা হয়তো সাহস পাচ্ছিলেন না। সমস্ত ঘটনা একটার পর একটা এসে যেন মাথার মধ্যে ঝড় তুলছিল। ঘটনাগুলো যেন পরিষ্কার হচ্ছে না, বরং আরো বেশি জট পাকিয়ে যাচ্ছে। এরই মধ্যে প্রান্তিকবাবু, যিনি এতক্ষণ নিশ্চুপ ছিলেন, একপাশে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার পরিবারের লোকজন আমার খোঁজ নিয়ে চিন্তিত হবে। আমি শুধু চাইছিলাম একজন কনস্টেবলকে পাঠিয়ে খবরটা পৌঁছে দেওয়া হোক। ব্যোমকেশ তার কথায় মাথা হেলিয়ে সম্মতি জানালেন।
এবং একজন কনস্টেবলকে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করলেন। আমি লক্ষ্য করলাম কনস্টেবলটি বেরিয়ে যাওয়ার আগে ব্যোমকেশ তাকে আলাদা করে কিছু বলল। তার মুখে এখনো একরাশ চিন্তার ছাপ, যেন কিছু গভীরভাবে ভাবছে, সেটা স্পষ্ট। অল্প কিছু সময় পরে রায়বাবুর নির্দেশে একটি পুলিশ ভ্যান এসে পৌঁছালো। মৃতদেহ নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হলো। আমরা সবাই চুপ করে দাঁড়িয়েছিলাম। একটি নীরবতা যেন পুরো বাড়িকে গ্রাস করে ফেলেছিল। মৃতদেহ তুলতে তুলতে রায়বাবু বললেন, ব্যোমকেশবাবু, আমরা এখন যাচ্ছি। এই বাড়ির ওপর দুজন কনস্টেবল পাহাড়ে থাকবে। সমস্ত দরজা জানলা বন্ধ করে তালা দিয়ে দিলাম। চাবিটা আমার কাছেই থাকবে। যদি কোনো প্রয়োজনে কিছু লাগে ফোন করে জানাবেন। আমরা সবাই বাড়ির বাইরে এলাম। রায়বাবু মৃতদেহ সহ পুলিশের গাড়িতে রওনা দিলেন, আর আমরা উঠলাম পুলিশের জিপে। পুলিশের জিপ আমাদের বাড়ির কাছে নামিয়ে দিল। বাড়িতে ঢুকে হাত মুখ ধুয়ে বসলাম খেতে। হরিদার গরম গরম লুচি আর আলুর দমের গন্ধে একটু স্বস্তি পেলাম। খেতে খেতেই ব্যোমকেশ হালকা হেসে বলল, রবিবারের সকালটা এমনভাবে শুরু হলো অজিত। একটা ফোন আর একটা মৃতদেহ। দিনটা বোধহয় আর স্বাভাবিক যাবে না। কিন্তু তুমি ওই প্রান্তিক বাবুকে একটু বেশি ভরসা করে ফেলছো না? লোকটা যদি এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত থাকে, তুমি তো নিজেই বলো প্রমাণ ছাড়া কাউকে দোষী ভাবা যায় না, তেমনি নিরপরাধও ভাবা যায় না। ব্যোমকেশ তখন লুচিতে আলু তুলে মুখে ভরল, খাবার মধ্যেই চিবোতে চিবোতে উত্তর দিল, প্রান্তিকবাবু মানে ওই যে অতুলবাবুর বাড়িতে দেখা হলো সেই প্রান্তিকবাবু? দেখো, আমি কাউকে এখনই অপরাধী ভাবছি না, আবার নিরপরাধও ভাবছি না, শুধুই পর্যবেক্ষণ করছি। আমি তো ওনাকে শহর ছেড়ে যাওয়ার নিষেধ করে দিয়েছি। কিন্তু তাকে বাড়ি যেতে দিলে কেন? আটকানো যেত না? আরে সেটাই তো পয়েন্ট। তুমি ভাবছো আটকালে ভালো হতো, কিন্তু তখনই আসল সমস্যা শুরু হতো। তুমি ভেবে দেখো, এই মুহূর্তে যদি আমরা ওনাকে পুলিশের হেফাজতে তুলে দিই, তাহলে মানুষের দৃষ্টি চলে যাবে তার দিকেই। মিডিয়া, প্রতিবেশী সবাই চিন্তিত হয়ে পড়বে। তার থেকেও বড় কথা, তাহলে আমাদের পক্ষে প্রমাণ জোগাড় করাই কঠিন হয়ে যাবে। প্রমাণ জোগাড় করতে অসুবিধে হবে কেন? ব্যোমকেশ তখন থেমে গেল, চোখের দৃষ্টি স্থির। মনে হচ্ছিল পরবর্তী কথাগুলো বলার আগে সে অনেকটা ভাবছে। কারণ তখন লোকটা সাবধান হয়ে যাবে, নিজের দিক থেকে সমস্ত প্রমাণ সরিয়ে ফেলতে চাইবে, আর আমরা তখন কিছু খুঁজে পেলেও তার মূল্য হারাবে। বুঝলাম, ব্যোমকেশ শুধু তদন্ত করছে না, মানসিকভাবে প্রতিপক্ষকে বুঝে তার গতিবিধিও পর্যবেক্ষণ করছে। খেলা শুরু হয়ে গেছে, কিন্তু সে জানে কাকে কখন চাপ দিতে হবে আর কাকে ছেড়ে দিতে হবে। আর তখনই মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরে ফিরে এলো, এই খুনের খেলায় আসল চালটা দিচ্ছে কে? হাতের শেষ লুচিটা মুখে দিয়ে শেষ করলো ব্যোমকেশ। তারপর একটু হাত মুছে নিয়ে যেন কথার মোড় ঘুরিয়ে দিল। দেখো অজিত, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই মুহূর্তে আমাদের হাতে প্রমাণ বলতে কিছুই নেই। ঘরের দরজা খোলা ছিল, এই একটাই তথ্য। সেই দরজা দিয়ে প্রান্তিকবাবু সকালে বাড়িতে ঢুকেছেন। এখন তিনি কি প্রমাণ দিতে পারবেন যে তিনি সেদিন সকালে সত্যি বাড়ি ফিরেছিলেন? আমি কিছু বলার আগেই সে নিজের কথাটা আরো গুছিয়ে বলল, মনে আছে তো, আমি কনস্টেবলকে পাঠিয়েছিলাম প্রান্তিকবাবুর বাড়িতে যখন সে এখানে এসেছিল। সেটা এমনি এমনি নয়। আমি চেয়েছিলাম কনস্টেবল গিয়ে ওর পরিবারের থেকে তথ্য জোগাড় করুক, যাতে সেই তথ্য পরে রায়বাবুর হাতে যায়, আর রায়বাবুর হাতে মানেই সেটা আমার হাতে। তারপর একটু থেমে আমার চোখের দিকে তাকিয়ে বলল, ভাবো তো, যদি প্রমাণ পাওয়া যায় যে প্রান্তিকবাবু সেদিন ভোরবেলাতেই বাড়িতে ফিরেছেন, তবে তুমি কি তাকে সন্দেহ করবে? না, তিনি যদি ভোরে সত্যিই ফিরে থাকেন তাহলে তো তার উপর সন্দেহ করার কোনো জায়গা নেই। তবে জয়ন্ত বাবু বলছিলেন অতুল বাবুর এক বন্ধু এসেছিলেন সেদিন। হ্যাঁ, ঠিক তাই। অতুলবাবুর সেই বন্ধুকে প্রান্তিকবাবুও দেখেছেন,
এবং বিশ্বাস করো, তার কথায় আমি বুঝেছি প্রান্তিক বাবুর সেই লোকটিকে একেবারেই পছন্দ হয়নি। তার মতে অতুল বাবুর মতো একজন দক্ষ উকিলের এমন একজন বন্ধু থাকতে পারে, এটা বিশ্বাস করতেই তার অসুবিধে হয়েছে। তারপর হালকা গলায় কিন্তু গভীর ইঙ্গিতে বলল, আরেকটা কথা শুনলে তুমি আরও অবাক হবে। প্রান্তিকবাবু নিজে থেকে বলেছিলেন খুনের দিন অর্থাৎ শুক্রবার তিনি দেশের বাড়িতে যাওয়ার কথা ভাবেননি, বরং তিনি যেতে চেয়েছিলেন রবিবার, আজকের দিনটা। কিন্তু তাকে নাকি অতুল বাবুই বলেছিলেন ওই দিন চলে যেতে। অতুল বাবুই তো বলেছিলেন যেতে খুনের ঠিক আগের দিন। হ্যাঁ, এবং এই কথাটা আমার খুব খটকা দিচ্ছে। ভেতরে ভেতরে মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। কে জানে, হয়তো অতুল বাবু নিজেই বুঝতে পেরেছিলেন কিছু একটা ঘটতে চলেছে। যাই হোক, এখন আমাদের কাজ হলো সেই বন্ধুটিকে খুঁজে বের করা, যিনি এসেছিলেন অতুল বাবুর বাড়িতে। প্রান্তিকবাবু বলেছিলেন তার নাম জগন্নাথ কুণ্ডু, তার বাড়ি সোনারপুরের কাছে কোথাও। আমি দাসবাবুকে বলে দিয়েছি খোঁজ নিতে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। বাইরে যাওয়া হলো না, কেউ এলোও না। শুধু মাঝে মাঝে দেখতাম ব্যোমকেশ ফোন তুলে মিস্টার রায় আর অন্য কারোর সঙ্গে নিচু গলায় কথা বলছে। তবে কি নিয়ে কথা বলছে কিছুই বুঝতে পারিনি। 3য় দিনের সকালটা ছিল তুলনামূলক ঠান্ডা। আমরা যখন চা খাচ্ছি তখন ব্যোমকেশ বলে উঠল, আজ দুপুরে আমাদের সোনারপুর যেতে হবে। যদি তোমার অন্য কোনো কাজ থাকে, যেতে না চাইলেও সমস্যা নেই, তবে যদি যেতে পারো তাহলে ভালো। সোনারপুর মানে? ওই যে অতুল বাবুর বন্ধু জগন্নাথ কুণ্ডুর বাড়ি? সবই মনে রাখো দেখছি। হ্যাঁ, ঠিক ধরেছ। জগন্নাথ কুণ্ডুর সঙ্গে পুলিশের কথাবার্তা হয়েছে। উনি জানিয়েছেন খুনের দিন সন্ধ্যাবেলাতেই তিনি বাড়ি ফিরে গিয়েছিলেন। তবে মুখে বললেই তো আর হয় না, আমরা যাচ্ছি যাচাই করতে। একটা কথা বলো তো, অতুল বাবুর ঘর দেখে তো মনে হয়নি কোনো কিছু চুরি গেছে, অথচ দরজা খোলা। যদি চুরি উদ্দেশ্য না হয় তাহলে এই খুনের পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। খুবই ভালো প্রশ্ন করেছ। খুনের উদ্দেশ্য কি ছিল সেটা বুঝতেই আমাদের দেরি হচ্ছে। বড় কথা হলো খুনটা ঠিক কখন হয়েছে। যতদূর মনে পড়ে জয়ন্তবাবু বলেছিলেন তিনি যখন রাতের খাবার খেয়ে উপরে বই আনতে যাচ্ছিলেন তখন উপরের একবার আলো জ্বলে আর নিভে যায়। আমার মনে হয় সেই সময়ের মধ্যেই খুনটা হয়ে থাকতে পারে। হ্যাঁ, আলো নিভে যাওয়ার মধ্যে লুকিয়ে আছে খুনির ছায়া। কে জানে, হয়তো আলো নিভিয়ে খুনি নিজের কাজ সেরে ফেলেছিল। তারপর সে এক দৃষ্টে জানালার বাইরের দিকে তাকালো, যেন মনে মনে খুঁজছে সেদিনের রাতের সমস্ত টুকরো টুকরো রহস্যকে। আমি জানতাম এই তদন্তের মোড় আসতে এখন খুব বেশি দেরি নেই। পোস্টমর্টেম রিপোর্ট বলছে অতুলবাবুর মৃত্যু হয়েছে রাত 8টার দিকে। একটু এদিক ওদিক হতে পারে, তবে 10টা নয়, সেটা নিশ্চিত। আর জয়ন্তবাবু তো প্রতিদিন রাত 10টায় রাতের খাওয়া শেষ করেন, অর্থাৎ খুন হওয়ার সময়টা সেই রাত 10টার অনেক আগে, যখন গোটা পাড়াটা লোডশেডিংয়ের অন্ধকারে ডুবেছিল। তারপর গলায় একটু কৌতুক মিশিয়ে বলল, যেন আমি খোঁজ নিয়ে জেনেছি সেই সন্ধ্যা 8টার খানিক আগে লোডশেডিং হয়েছিল। তখনই জয়ন্তবাবু ছাদ থেকে দেখেছিলেন অতুলবাবু ফিরে আসছেন। তবে সবচেয়ে আশ্চর্যের কথা কি? ব্যোমকেশ এবার একটু এগিয়ে এলো, মুখটা একেবারে আমার সামনে এনে নিচু স্বরে বলল, সেদিন যখন ছাদ থেকে জয়ন্তবাবু অতুলবাবুকে ডাকলেন, তখন অতুলবাবু তার দিকে ফিরেও তাকাননি, কেবল ঘরের ভেতর ঢুকতে ঢুকতে হাত তুলে উত্তর দিয়েছিলেন। তাতে কি হয়েছে? হয়েছে, কারণ অতুলবাবু এর আগে কখনো এমনটা করেননি। এই কথাটা জয়ন্তবাবু নিজেই বলেছেন। তিনি মনে করেছিলেন অতুলবাবু তাড়াহুড়োতে আছে, তাই হয়তো এমনটা করেছে। কিন্তু তুমি বুঝতে পারছো না অজিত, সেটা কি আদৌ অতুলবাবু ছিলেন? কি বলছো? তবে কি? আমি জানি না, আমি নিজেও পুরোপুরি নিশ্চিত নই। তাই তো বলছি এখনই বেরিয়ে পড়া দরকার। আগে দেখা করে আসি জগন্নাথবাবুর সঙ্গে, তারপর সব কিছু ঠান্ডা মাথায় ভাবা যাবে। একটা ভাঙাচোরা লোহার গেট, সামনে একটা পুরনো বারান্দা,
আর বারান্দার একপাশে কাঠের দোলনা। আমরা পৌঁছতেই একটা তরুণী আমাদের ভেতরে নিয়ে এলো। ঘরের ভেতরে একটা নরম আলো, আর তার মাঝখানে বসে আছেন জগন্নাথ কুণ্ডু, চোখে চশমা, মুখে অভাবনীয় বিষণ্ণতা। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না মিস্টার রায়, এমন একটা ঘটনা ঘটলো এত তাড়াতাড়ি। সেদিন সন্ধ্যার একটু আগেই অতুল আমায় স্টেশন পর্যন্ত দিয়ে গেল। আমি ট্রেনে উঠলাম আর সেও চলে গেল। তারপর কিভাবে কি হয়ে গেল? অতুলবাবুর কাছে কি এমন কোনো দামি কিছু ছিল যেটা কেউ চুরি করতে চাইতে পারে, কিংবা কারোর সঙ্গে কোনো শত্রুতা? দামি কিছু? আমার তো তেমন কিছু চোখে পড়েনি। আর অতুলের কোনো শত্রু সেটা আমি বলতে পারবো না। সত্যি বলতে কি, অতুলের সঙ্গে আমার দেখাই কয়েক বছর পর। এক সময় আমরা একসঙ্গে প্র্যাকটিস করতাম, কিন্তু তারপর নানা কারণে দূরত্ব তৈরি হয়। ও কোথায় আছে তাও জানতাম না। কাল রাতে অতুলবাবুকে দেখে কি কিছু অস্বাভাবিক লেগেছিল? জানি না। অস্বাভাবিক বলতে তো কিছু একটা যেন লুকোচ্ছিল, একটু অস্থির ছিল, মুখে হাসি, কিন্তু চোখে যেন কিছু চাপা কষ্ট। যদি সত্যি অতুলবাবু জানতো কেউ তাকে খুন করতে আসবে, তাহলে কি সে আপনাকে কিছু বলতো না? বলতো নিশ্চয়ই, তবে আবার এটাও ঠিক। আমি তো বললাম, অনেক বছর পর ওর সঙ্গে দেখা, হয়তো একদিনের মধ্যে কেউ সবকিছু খুলে বলে না। ঠিক তখনই এক তরুণী, সম্ভবত জগন্নাথবাবুর মেয়ে, চায়ের ট্রে নিয়ে এসে সামনে রাখলো। আমরা কাপ তুলে নিলাম। চায়ের প্রথম চুমুকটাতেই একটু প্রশান্তি খুঁজে পেলাম। আপনি কবে থেকে ওকালতি ছেড়েছেন? আজ থেকে প্রায় 10 বছর আগে। তারপরেই তো ধীরে ধীরে অতুল ওকালতি ছেড়ে দেয়। আপনি বলছেন একসাথে প্র্যাকটিস করতেন, এত বছরের দূরত্বের পর দেখা হলো, তাও হঠাৎ, আর তারপরই এমন একটা ঘটনা। হ্যাঁ, এমন কাকতালীয় ঘটনা ঘটতে পারে আমি নিজেও ভাবিনি। কাকতালীয় নাকি কিছু পরিকল্পিত? ঘরের ভেতরে একটা নিস্তব্ধতা নেমে এলো। চায়ের কাপে কাপে ঠোকাঠুকির হালকা আওয়াজ, আর বাইরের বাতাসে শাল গাছের পাতার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমি আসলে 5 বছর দেশের বাইরে ছিলাম প্র্যাকটিসের জন্য। এখানে থাকিনি। পরিবার এখানে থাকলেও আমি থাকতাম না। তাই অতুল হয়তো এমন কিছু বলেছিল। তবে আসল কথা, আপনাদের তো এখনো অতুলের খুনেকে খুঁজে বের করাটা জরুরি। অবশ্যই, আমরাও আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। ব্যোমকেশবাবু নিজের মতো করে খোঁজ চালাচ্ছেন। তবে সত্যি বলতে এখনো আমাদের হাতে তেমন দৃঢ় প্রমাণ কিছু আসেনি। পাশের বাড়ির এক ভদ্রলোক কিছু একটা দেখেছেন, সেই বিষয়ে আসলে আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমি এই কথাবার্তার মাঝে চারপাশটা একবার ভালো করে দেখে নিলাম। একটা ছোট একতলা বাড়ি হলেও 3টে বড় ঘর পাশাপাশি সাজানো। প্রতিটা ঘরেই একটা করে জানালা, আর জানালার পাশে পর্দা ঝুলছে। ঘরের আসবাবপত্র দামি, কাঠের টেবিল চেয়ারগুলো পালিশ করা, মেঝেতে নরম কার্পেট পাতা। বেশ পরিপাটি এবং কিছুটা অভিজাত বলেই মনে হলো। ঘরের এক কোণে একটা বুকশেলফে গাদা গাদা পুরনো বই, পাশেই রাখা টেবিলে একটা মেটাল শোপিস, যেটা দেখেই বোঝা যায় লোকটা বেশ রুচি সম্পন্ন। আশা করি ভবিষ্যতে যদি আমাদের আপনার সাহায্য দরকার হয়, আপনি সেটা দিতে কুণ্ঠাবোধ করবেন না। অবশ্যই, আমি তো চাই খুনিটা ধরা পড়ুক। একটা বিষয় জিজ্ঞেস করতেই হয়। অতুলবাবুর বাড়িতে প্রায়ই একজন তরুণ ছেলে আসতেন, নাম প্রান্তিক। তার বয়স খুব একটা বেশি নয়, কিন্তু সে ওকালতি নিয়ে আগ্রহী ছিল। মাঝে মাঝে অতুলবাবুর পরামর্শ নিতে আসতো। এমনকি অতুলবাবু যে ওকালতি বিষয়ে একটা বই লিখছিলেন, তাতে নাকি এই প্রান্তিকবাবু সাহায্যও করতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাকে দেখেছি, কিন্তু
কেমন যেন একটু চালাক, মুখের ওপর কথা বলে সবকিছুর প্রতি একটা উদাসীন ভাব। খারাপ ছেলে বলছি না, তবে সাবধানে থাকা উচিত। এমন ধরনের মানুষই মাঝে মধ্যে খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়ে। আপনি বলছেন খারাপ কিছু নয়, কিন্তু তার আচরণ সন্দেহজনক ছিল। কিছুটা তো ছিলই। আপনি ইচ্ছে করলে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, কারণ অতুলবাবুর বাড়ির কাজের লোক ছাড়া তো আর এমনভাবে তার গতিবিধি জানে এমন কেউ ছিল না। এই মুহূর্তে আমার মনে একটা কথা এলো। আমি সঙ্গে সঙ্গে বললাম, আরে অতুল বাবুর বাড়ির কাজের লোক, তার সঙ্গে তো আমরা কেউ ঠিকঠাক করে কথাই বলিনি, তার কাছ থেকে তো কিছু জানা যায়নি। বাড়ির বাইরে এলাম আমরা। রোদের আলো একটু নরম হয়ে এসেছে। সামনের রাস্তার ধারে একটা কাক বসেছিল, ডানা মেলে উড়ে গেল। আমি একটু পাশ ফিরে ব্যোমকেশকে প্রশ্নটা করলাম, কাজের লোকদের থেকে কিছু জানা গেল? খবর নেওয়া হয়েছে। যেদিন সকালে সে বাড়িতে গিয়েছিল, তখন সে অতুলবাবু এবং জগন্নাথবাবু দুজনকেই বাড়িতে দেখতে পেয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সে প্রান্তিকবাবুকে দেখতে পায়নি, অথচ আগে প্রতিদিনই দেখে এসেছে। তার মানে ওই দিন সকালে প্রান্তিক আসেনি? না, তবে সে সন্ধ্যাবেলা এসেছিল। কাজের লোক বলেছে সন্ধ্যায় বাড়িতে এসেছিল, কিন্তু দরজা বন্ধ দেখে ফিরে যায়। এটা ঘটেছে লোডশেডিংয়ের খানিক আগে। অর্থাৎ ঠিক লোডশেডিং শুরু হওয়ার সময়ের কিছু আগে সে এসেছিল। তার মানে খুনটা তখনই ঘটেছিল। হতে পারে খুনটা তার আগেই হয়েছে, আর দরজা বন্ধ দেখে সে ফিরে গিয়েছে যাতে কেউ দেখে না ফেলে। আমি কথা না বাড়িয়ে জিপের দিকে এগিয়ে গেলাম। গাড়িতে উঠে বসতেই দেখি রায়বাবু কিছুক্ষণ ধরে ব্যোমকেশের সঙ্গে কথা বলছে। ব্যোমকেশ কিছু একটা ব্যাখ্যা করছে, রায়বাবু মাথা নেড়ে বুঝে নিচ্ছে। বিকেলের দিকে আমরা পৌঁছালাম জয়ন্তবাবুর বাড়ি। একটা শান্ত নির্জন পাড়া। বাড়িটা একতলা, চারপাশে ছোট বাগান, আর দরজার পাশে একটা রেডিওর আওয়াজ কানে ভেসে আসছিল। দরজা খুলে জয়ন্তবাবু নিজেই এলেন। উনি একা মানুষ এবং দেখেই তা বোঝা যায়, আর কাজের লোকই সবকিছু সামলে রাখে। আমাদের বসতে দিয়ে নিজের হাতে চা তৈরি করে আনলেন। কাপের ধোঁয়া ওঠা গরম চা আর গন্ধে একটা দেশি দারচিনির টান। চায়ে চুমুক দিয়ে আমি ভাবলাম, এই মানুষটি লোডশেডিং এর সময় সত্যি অতুলবাবুকে দেখেছিলেন তো, নাকি কেউ আর একজন ছিল এই ছায়ার পেছনে? ব্যোমকেশ চুপচাপ বসেছিল, কিন্তু আমি জানি তার মাথায় ঠিক এখনই কিছু একটা গুছিয়ে উঠেছে। ঘরের কোণে রাখা একটা ছোট্ট বাতি ঘরের আবছা অন্ধকারটাকে খানিকটা দূরে ঠেলছে। জানালার পাশে রেডিওটাও নিঃশব্দ, আর টেবিলের উপর ধোঁয়া ওঠা 3 কাপ চা রাখা। জয়ন্তবাবু একটু চিন্তিত মুখে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। ব্যোমকেশবাবু, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? কারণ কয়েকটা দিন তো কেটে গেল, আর আমি নিজেও কিছু বুঝে উঠতে পারছি না। একটু একটু করে ধাঁধাটা মিলছে। তবে একটা জিনিস জানতে চাই, সেদিন মানে যেদিন আপনি অতুলবাবুকে ছাদ থেকে ডাকছিলেন, তিনি কি আপনার দিকে তাকিয়ে কথা বলেছিলেন? না না, কথা বলেননি, শুধু হাত তুলেছিলেন। কোন হাত তুলেছিলেন? এই প্রশ্নে জয়ন্তবাবু যেন হঠাৎ থমকে গেলেন। মুখে একটা হালকা দ্বিধা, চোখে একটু অস্থিরতা। বলতে গিয়েও যেন গলা শুকিয়ে এলো। আমি সেটা লক্ষ্য করলাম। এতে তো ভাবার কিছুই নেই। আপনি জানেন অতুলবাবু বাঁ হাতি ছিলেন, স্বাভাবিকভাবে তিনি বাঁ হাতি হাত তুলবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন, ওই বাহাতি তুলেছিল। আমি ঠিক হ্যাঁ, বাহাত। ব্যোমকেশ কিছুক্ষণ জয়ন্তবাবুর মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো, যেন কোনো চিহ্ন খুঁজছে। তারপর হঠাৎ আবার প্রশ্ন করল, আপনি তখন বলেছিলেন চাঁদের আলোয় আপনি তাকে দেখেছিলেন। তিনি কি তখন দরজার সামনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, দরজার ঠিক সামনেই দাঁড়িয়েছিলেন। দরজা খুলছিলেন তখন। সেই সময় তো আমি ডাক দিলাম, অতুলবাবু। তিনি তখন হাত তুলে ঘরের ভেতরে চলে গেলেন।
তারপর তো আর দেখা হয়নি। পরে রাতের দিকে দেখলাম ওর ঘরে আলো জ্বলছিল। খেয়ে দিয়ে নিশ্চয়ই নিজের ঘরেই ছিলেন। ব্যোমকেশ এবার কিছুটা চুপ করে গেল। তার চোখে তখনও ভাবনার ছায়া, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। একটা রুমাল বের করে আলতোভাবে কপালটা মুছে নিল সে। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ভাবছে। হঠাৎই একটা অদ্ভুত প্রশ্ন করে বসল। আচ্ছা জয়ন্তবাবু, আপনি একসময় ব্যবসা করতেন বলেছিলেন। কিসের ব্যবসা করতেন? মানে ওই ছাপাখানার। একটা ছাপাখানায় কাজ করতাম, পরে সেটা একজনকে দিয়ে দিয়েছি। তবে এখনো মাসে মাসে একটা নির্দিষ্ট টাকা পাই, একটা চুক্তি মতন। অর্থাৎ আপনি ইচ্ছা করলে এখনো যে কোনো বই খুব সহজেই ছাপাতে পারবেন এবং সেটা দ্রুত গতিতেই ছাপা হয়ে যেতে পারে, তাই তো? আমি একটু চমকে গেলাম এই প্রশ্ন শুনে। এতক্ষণে বুঝলাম ব্যোমকেশের সন্দেহের তীর আস্তে আস্তে কোথায় গিয়ে ঠেকেছে। কিন্তু কেন ছাপাখানার প্রসঙ্গ? হ্যাঁ, সেটা তো সম্ভবই। একটা ফোন করলেই কাজ হয়ে যাবে। তারপর হঠাৎই জয়ন্তবাবু অন্য প্রসঙ্গে চলে গেলেন। কণ্ঠস্বর একটু নিচু, কিন্তু চোখে একটা অস্বস্তি। সেদিন যিনি আপনার সঙ্গে কথা বলছিলেন অতুলবাবুর ঘরে, প্রান্তিক, তার উপর কি আপনার কোনো সন্দেহ হয়েছে? আমার তো না, আপনার হয়েছে বুঝি? বলা তো যায় না, আমার তো মনে হয় সেই ছেলেটাই কিছু করেছে। নিশ্চয়ই অতুলবাবুর কাছে এমন কিছু ছিল যেটা সে চেয়েছিল নিজের করে নিতে। হয়তো সেদিন সকালে ওরাই এসেছিল কিছু নিতে, কেউ দেখে ফেলেছে, তাই পাশের বাড়িতে গিয়ে পুলিশকে খবর দিয়েছে। এই কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করলাম। জয়ন্তবাবু যেভাবে কথা বলছিলেন সেটা যেন পুরোটা নিজের মন থেকে নয়, যেন মনে মনে কিছু চেপে যাচ্ছেন। আমার তো মনে হয় খুনটা সেই প্রান্তিকই করেছে, অথবা কাউকে দিয়ে করিয়েছে। ও নিজে না থাকলেও অন্য কাউকে দিয়ে তো কাজটা করাতেই পারে। সে করতেই পারে, কিন্তু কেন? তার উদ্দেশ্য কি? অতুল বাবুকে খুন করার পেছনে তার লাভটা কি? লাভ নিশ্চয়ই কিছু ছিল। আর ওই যে অতুলবাবুর সঙ্গে মিলে যে বইটা লিখছিল, ওটা তো নেহাত কম কিছু নয়। এমন একটা বই বাজারে এলে সেটা ভালোই চলবে, টাকাও আসবে অনেক। হতে পারে সে চেয়েছে বইটা নিজের নামে ছাপাতে, অতুলবাবুকে সরিয়ে দিতে। এই কথাটা শুনে আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকলাম। জয়ন্তবাবুর চোখে তখনও একটা অদ্ভুত ঝিলিক। আমি দেখলাম তার কপালেও ঘাম জমেছে। হতে পারে, কিন্তু এটা কি সত্যি এতটাই সরল, নাকি এর আড়ালেও আরো কিছু লুকিয়ে আছে? ব্যোমকেশ এবার আমার দিকে তাকালো। তার চোখে এক নতুন সিদ্ধান্তের ছায়া। আমি বুঝলাম এই কথোপকথনের মধ্যেও কোথাও একটা ফাঁক আছে, একটা অসঙ্গতি ধরা পড়েছে তার চোখে। ব্যোমকেশ ধীরে ধীরে এগিয়ে এলো টেবিলের দিকে। জয়ন্তবাবুর মুখে কেমন একটা সাদা ভাব, কেউ যেন গলা টিপে ধরে আছে। না, অস্বাভাবিক নয় জয়ন্তবাবু। তবে অতুলবাবুর সেই বইয়ের পেছনে প্রান্তিক বাবুই একমাত্র ব্যক্তি, এটা আমি বলছি না। ওর সঙ্গে আরও অনেকেই থাকতে পারে, এবং তাদের মধ্যে কেউ একজন বা সবাই মিলে অতুলবাবুকে সরিয়ে দেওয়ার মতলব করতে পারে, খুনও করে ফেলতে পারে, এমনভাবে যাতে সত্যিটা চিরকাল চাপা পড়ে যায়। জয়ন্তবাবু চোখ নামিয়ে চুপচাপ বসে রইলেন। কিন্তু তখনই ব্যোমকেশ একটা থেমে থেমে বলা শব্দে আঘাত হানল। আচ্ছা, একটা কথা জানেন তো, অপরাধ করা আর অপরাধকে আড়াল করা দুটোর শাস্তি কিন্তু সমান। আপনি নিশ্চয়ই সেটা জানেন। এই কথাটা শুনে আমার নিজের গায়ে কাঁটা দিল। এতটা সরাসরি অভিযোগ, অথচ আমি দেখলাম জয়ন্তবাবু চুপ করে বসে আছেন, একদম নিষ্পন্দ। তার চোখে একটা ধরা পড়ে যাবার আতঙ্ক। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই ব্যোমকেশ একটা ইশারায় আমাকে থামিয়ে দিল। মিথ্যে চাপা দিতে গিয়ে আপনি অনেক মিথ্যে কথা বলে ফেলেছেন জয়ন্তবাবু, আর নয়। এখনই বলুন সত্যিটা কি, না হলে এরপরে আর আপনার সামনে বাঁচার কোনো রাস্তা খোলা থাকবে না। জয়ন্তবাবু প্রথমে হকচকিয়ে গেলেন। তার বুক যেন থকথক করে উঠল।
কিন্তু তারপর জোর গলায় একটা সাহস এনে বললেন, আপনি আপনি কি বলতে চাইছেন ব্যোমকেশবাবু? আমি কেন মিথ্যে চাপা দেব? আমি তো কিছুই জানি না এসব ব্যাপারে। আপনি নিশ্চয়ই কোথাও ভুল করছেন। আমি আপনাকে যা বলেছি সবই সত্যি। ব্যোমকেশ এবার একটু কঠোর গলায় বলল, না, আপনি সব বলেননি, এবং যেটুকু বলেছেন তা সত্যি নয়। আপনি বলেছিলেন সেদিন খাওয়া দাওয়ার পরেও আপনি ওপরের ঘরে গিয়ে দেখেছেন আলো জ্বলছে। আপনি দেখেছেন ওপরে নিচে উভয় ঘরে আলো। কিন্তু আমরা আপনার কাজের লোকের সঙ্গে কথা বলেছি, সে বলেছে খাওয়া দাওয়ার পর আপনি ওপরে ঘরে যাননি, একবারের জন্যও যাননি। আপনি সন্ধ্যার একটু পরে বাইরে বেরিয়ে গিয়েছিলেন, এবং যখন আপনি ফিরে আসেন তখন চারিদিকে অন্ধকার, কারণ লোডশেডিং শুরু হয়ে গিয়েছিল। দ্বিতীয়ত, আপনি বলেছেন আপনি ছাদ থেকে অতুলবাবুকে ঘরে ঢুকতে দেখেছেন, সেটাও আপনি দেখেননি। জয়ন্তবাবু এবার একটু নড়ে চড়ে বসলেন। গলা কেঁপে উঠল তার। কি বলছেন আপনি? আমার কাজের লোক এসব বলেছে? ও মিথ্যে বলেছে। নিশ্চয়ই ও কারোর সঙ্গে মিলে গেছে। ও আমায় ফাঁসানোর জন্য এসব বলেছে। ব্যোমকেশ কিছু বলল না, চুপচাপ পাশ থেকে ডাক দিল, ও হরিদাস, একটু সামনে এসে তো। হরিদাস জয়ন্তবাবুর কাজের লোক। বিছানার পাশ থেকে ধীরে ধীরে এগিয়ে এলো, সোজাসুজি ব্যোমকেশের দিকে তাকিয়ে মাথা নাড়ল। তুমি যেমন বলেছিলে আরেকবার বলো এখানে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। কত টাকা খেয়েছিস? কে তোকে টাকা দিয়েছে আমায় ফাঁসাতে? বল সত্যিটা, সত্যিটা বল। তুই কার হয়ে কাজ করছিস? আমি দেখলাম জয়ন্তবাবুর চোখে শুধু আতঙ্ক নয়, একরাশ রাগ আর হতাশা। তখনই ব্যোমকেশ একটু হেসে বলল, মজার কথা বললেন জয়ন্তবাবু। আমি তো একবারও বলিনি আপনি খুনি। আমি শুধু বলেছি আপনি যেটা বলেছিলেন তা সত্যি নয়। এই সময় একটা হালকা শব্দ হলো। দরজা খুলে হরিদাস আবার ঢুকল। পেছনে রায়বাবু, সঙ্গে এক কনস্টেবল। পুলিশ দেখে জয়ন্তবাবু যেন মুহূর্তের মধ্যে গলে গেলেন। মুখ ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে। ব্যোমকেশবাবু, আমি 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 কিছু করিনি। আমি ভয় পেয়েছিলাম। এবং তাই আপনি অপরাধীকে আড়াল করলেন, কারণ হয়তো সে অপরাধী আপনার সামনাসামনি পড়ে গিয়েছিল। আপনি তাকে চিনতে পারলেন, সে তখন আপনাকে বিশ্বাসে নিয়ে ফেলল। আপনি ভাবলেন একটু সহানুভূতি দেখালে হয়তো বাঁচা যাবে, কিন্তু আপনি বুঝলেন না সে মানুষটা কত বড় অপরাধ করে বসেছে। তার পেছনে অনেক বড় খেলা লুকিয়ে আছে, অনেক গভীর জল। আপনি তো শুধু মুখে জল ঢুকিয়েছেন, কিন্তু কেউ একজন কোমর পর্যন্ত জলে নেমে পড়েছে। জয়ন্তবাবু চুপ, মাথা নিচু, শুধু ঠোঁট কাঁপছে। আমি আশাবাদী আপনি আদালতে ও পুলিশের সামনে সব সত্যি বলবেন, আর আপনার কথার ভিত্তিতেই আমরা শেষমেশ পৌঁছে যাব সেই আসল অপরাধীর কাছে। এক মিনিট দাঁড়াও। জয়ন্তবাবু যদি সত্যি একদম নিশ্চিতভাবে আসল অপরাধী না হয়ে থাকেন, তাহলে প্রশ্ন হচ্ছে আসল অপরাধী কে? এই অপরাধটা তাহলে করেছে কে? সেটা এখনই বলা যাবে না। পুরো সত্যটা জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। এ কথা তুমি আগামীকালই জানতে পারবে, আজ নয়। আজকের রাতটা কেটে যাক, আজ আর কিছুই প্রকাশ করা যাবে না। তবে একটা ব্যাপার নিশ্চিত, আজ রাতের মধ্যেই ওই ব্যক্তিকে ধরতে হবে। তার জন্য অবশ্যই একটা শক্তপোক্ত পুলিশি পাহারার ব্যবস্থা রাখতে হবে। জয়ন্তবাবু তো এখন আমাদের নজরে রইলেন, তিনি আমাদের হেফাজতি রয়েছেন। যদি দরকার হয় তাহলে ভবিষ্যতে তাকে আমাদের কাজে লাগানো যেতে পারে, বিশেষভাবে কিছু তথ্য বের করার জন্য। মিস্টার রায়, আপনি অনুগ্রহ করে আপনার কাজ চালিয়ে যান। আপনি যদি সেদিন আমাকে সেই গুরুত্বপূর্ণ কথাটা না বলতেন, তাহলে আমি হয়তো আজও এই কেসের প্রকৃত রূপটা ধরতেই পারতাম না। অজিত, বুঝতে পারছি তোমার মাথাটা সম্পূর্ণভাবে খেটে গেছে। চিন্তা করো না, চলো এবার তোমায় বাড়ি পৌঁছে দিই। এরপর বাড়িতে গিয়ে তোমাকে গোটা ব্যাপারটাই খোলসা করে বুঝিয়ে বলবো। জয়ন্তবাবু তখন ভীষণভাবে ভেঙে পড়েছিলেন, মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি চুপচাপ মিস্টার রায়ের উপর সমস্ত দায়িত্ব ছেড়ে দিলেন, আর আমরা ত্রয়ী বাড়ি ফিরে এলাম ধীরে ধীরে। পরের দিন সকালবেলা মিস্টার রায় হঠাৎ করেই এসে হাজির হলেন, মুখে স্পষ্ট আনন্দের ছাপ। সাথে নিয়ে এলেন বড়সড় এক খবর। খবর আছে?
অপরাধী ধরা পড়েছে? আমি তখনও পুরোপুরি ধন্দে। মাথার মধ্যে চিন্তার জালগুলো যেন একটাও খুলছে না। কি হচ্ছে এসব? তোমরা আদেও ঠিক কি করেছো সেটা তো কিছুই বোঝা যাচ্ছে না। আমি ঠিক ধরতে পারছি না গোটা ব্যাপারটা। ঠিক আছে, হয়তো এখন কিছুই বুঝতে পারিনি, কিন্তু তার মানে এই না যে তোমরা সবাই মিলে আমাকে এভাবে সব কিছু থেকে আড়াল করে রাখবে, এভাবে লুকিয়ে রাখবে সব কিছু। এর পরের কেস থেকে তোমরা দুজনেই থাকবে, তোমরা দুজনেই সামলাবে সব। আমাকে আর কোনো কেসে ডাকবে না, বুঝলে? আমি এই মুহূর্ত থেকেই তোমাদের সঙ্গে নেই। আমি নেই মানে নেই। আরে না না, রাগ করে কিছু নেই অজিত, কথা তো শোনো। আমাকে তো ব্যোমকেশবাবু আগেই বলে দিয়েছিলেন এই ব্যাপারে কাউকে কিছু না জানাতে। আসলে আমরা নিজেরাও তখন শতভাগ নিশ্চিত ছিলাম না। সবকিছুই তখন ছিল অনুমানের উপর দাঁড়ানো একটা কাঠামো, তার উপর ভিত্তি করেই আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম। তবে হ্যাঁ, জয়ন্তবাবু যদি তখন মুখ না খুলতেন, সত্যি কথা না বলতেন, তাহলে তো আমাদের হাত একেবারে বাঁধা থাকতো, কিছুই করার থাকতো না, একদম কিছুই না। অজিত, যদি তুমি গোটা ব্যাপারটা মন দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে ঠিক কতটা অবিশ্বাস্য ছিল পুরো ব্যাপারটা। এতটাই অবাস্তব যে প্রথমে আমাদের নিজেরও বিশ্বাস হচ্ছিল না। আর এমন একটা কাণ্ড যে বাস্তবেও ঘটতে পারে তা তো আমরা কল্পনাও করতে পারিনি। সেদিন, হ্যাঁ ঠিক সেদিন, জগন্নাথবাবুর বাড়ি থেকে ফিরে আসার পথে হঠাৎ করেই মিস্টার রায় আমাকে একটা কথায় থামিয়ে দিলেন। তোমার নিশ্চয়ই মনে আছে, আমরা তখন ওখানেই দাঁড়িয়ে আলোচনা করছিলাম। আমাদের সেই কথোপকথনটা ঠিক এইরকম হয়েছিল। ব্যোমকেশবাবু, একটা জিনিস কিন্তু আমার মাথায় ঠিকঠাক বসছে না। জগন্নাথবাবু বললেন তিনি সেদিন সন্ধ্যের ট্রেনে ওখান থেকে রওনা দেন এবং এখানে ফিরে আসেন। এখন ধরুন, সন্ধ্যের ট্রেন যদি তিনি ধরেই থাকেন, তাহলে ধরতে হবে সেটা হয়েছে 7:30টার দিকে। সেই হিসেবে তার এখানে পৌঁছতে লাগার কথা 1 ঘন্টা, অর্থাৎ 8:30 নাগাদ তিনি এখানে পৌঁছাবেন। তারপর বাড়িতে ফিরতে ফিরতে রাত ঠিক 9টার মধ্যে তিনি ঢুকে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি তার বাড়ির পাশের চায়ের দোকানদারের সাথে একটু কথা বলেছিলাম। সে এক অদ্ভুত তথ্য দিল। সে বলল, যেদিন রাতের ঘটনা ঘটেছে সেদিন রাতে নাকি এই জগন্নাথবাবু অনেক দেরি করে, প্রায় গভীর রাতে বাড়ি ফিরেছিলেন। সে চায় দোকানদারটি ওদিন একটু দেরি করেই দোকান বন্ধ করছিল। তখনই সে নিজের চোখে জগন্নাথবাবুকে রাত্রিবেলায় বাড়িতে ঢুকতে দেখে। সেই কারণেই কথাটা তার মনে গেঁথে গিয়েছিল। আরও একটা কারণ ছিল ঠিক মনে রাখার। তার আগের দিনই জগন্নাথবাবু বাড়ি ছেড়েছিলেন, ফলে ঠিক পরের দিন রাতের অস্বাভাবিক ফেরাটা তার নজরে পড়ে যায়। তাহলে তো প্রশ্ন থেকেই যায়, সেই অতিরিক্ত সময়টা সন্ধ্যা ট্রেন থেকে নামার পর থেকে গভীর রাতে বাড়ি ফেরার আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়টা জগন্নাথবাবু কোথায় ছিলেন? কোথায় গেলেন তিনি? কি করছিলেন এতটা সময়? তিনি কি সত্যি সোজা ট্রেন থেকে নেমে বাড়ি যাননি? তিনি কি কোথাও গিয়ে কারোর সঙ্গে দেখা করেছিলেন? এমন কারোর সঙ্গে যার সঙ্গে এই হত্যাকাণ্ডের সরাসরি যোগ রয়েছে? মিস্টার রায়ের কাছ থেকে এই তথ্যটা শোনার পরেই আমার মনে একটা অদ্ভুত খটকা জাগে। তখনই প্রশ্ন ওঠে, তাহলে কি সেদিন সন্ধ্যাবেলা জগন্নাথবাবু সত্যি স্টেশন থেকে ট্রেন ধরেছিলেন? না হলে এমনও তো হতে পারে তিনি সত্যি স্টেশন পর্যন্ত যাননি, তিনি মাঝপথে ফিরে এসে আবার অতুলবাবুর বাড়িতে প্রবেশ করেছিলেন এবং তখনই তিনি অতুলবাবুকে খুন করেন। তারপর সমস্ত কিছু গুছিয়ে যেন কিছুই হয়নি এমনভাবে আবার পরে ট্রেনে চড়ে ফিরে আসেন নিজের বাড়িতে। তবে একটা জিনিস মাথায় ঘুরতে লাগলো, এই সময়ের মধ্যে তাকে তো কেউ দেখেনি, কোথাও কারোর নজরে আসেননি তিনি। সেটা কিভাবে সম্ভব? ঠিক তখনই আমার মনে পড়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। সেদিন সন্ধ্যাবেলায় এলাকায় লোডশেডিং হয়েছিল, পুরো পাড়াটা অন্ধকারে ডুবে গিয়েছিল। ধরো, যদি তিনি সত্যি 7:30টার ট্রেন ধরার পরিকল্পনা করেন, তাহলে অতুলবাবু যদি 7টার সময় বেরিয়ে বাড়ি ফিরতে 30 মিনিট সময় নেন, তাহলে জগন্নাথবাবুও যদি পেছন পেছন বেরিয়ে যান, তবে তাকেও ফিরতে 30 মিনিট লাগবে।
এই সময়টাই ছিল অন্ধকার, নিস্তব্ধ, বিদ্যুৎহীন এক সুযোগ। এই অন্ধকারেই তিনি হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন এবং ঠিক সেই লোডশেডিংয়ের সময়ে নীরবে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি 8:30 ট্রেনে চেপে স্টেশন পেরিয়ে শহরে ফিরে আসেন। স্টেশন থেকে বাড়ি আসতে আসতে প্রায় 10টা বেজে যায় এবং ঠিক সেই সময় চায়ের দোকানদার, যে দোকান সাধারণত 10টার আগে বন্ধ হয়ে যায়, সেদিন সামান্য দেরিতে বন্ধ করেছিল, সেই জগন্নাথ বাবুকে রাত দুপুরে বাড়িতে ঢুকতে দেখে। এই তথ্যগুলো মাথায় আসার পরেই আমার মনে পড়ে জয়ন্তবাবুর সেই বক্তব্যটা, যা কিছুতেই এই হিসেবের সঙ্গে খাপ খাচ্ছে না। জয়ন্তবাবু আগেই বলেছিলেন তিনি ছাদের কাছে দাঁড়িয়ে সব সময় নজর রাখতেন এবং সেই সন্ধ্যাবেলায়ও ছাদে দাঁড়িয়ে তিনি হাত নেড়ে কাউকে ইঙ্গিত করেছিলেন, কিন্তু অদ্ভুতভাবে কেউ তার দিকে ফিরেও তাকায়নি। তবু তার বাড়ির কাজের লোকের সঙ্গে কথা বলে জানতে পারি জয়ন্তবাবু সেই সন্ধ্যাবেলায় বেরিয়ে গিয়েছিলেন। তার মানে এই ছাদে দাঁড়ানো ও কাউকে দেখার ঘটনাটা তখনই ঘটেছে যখন তিনি ঘরে ফিরে এসেছিলেন। তাহলে তো এ কথা মানতেই হবে তিনি অতুল বাবুকে চিনতে পারার কথা, কারণ অতুল বাবুর বাড়ির গেট ও দরজা একেবারে সরল রেখায় পড়ে না। সে কারণে চাবি খুলতে থাকা অতুল বাবুকে ছাদ থেকে এক পাশে দাঁড়িয়ে দেখার সম্ভাবনা থেকেই যায়, কিন্তু তখন আকাশের চাঁদ থাকলেও সেই আলো ছাদে পড়লেও নিচের দরজার দিকে পড়ে না। তখন আমি আচমকাই বলে উঠি, আরে হ্যাঁ, কারণ তার বাড়ির গেটের এক পাশে একটা উঁচু পাঁচিল রয়েছে আর দরজাটা সেই পাঁচিলের একদম গায়েই। ফলে ছাদের উপর চাঁদের আলো পড়লেও নিচের দরজাটার কাছটায় আলো পড়ার সুযোগই নেই। অর্থাৎ জয়ন্তবাবু আদেও অতুল বাবুকে দেখেনি। একদম ঠিক ধরেছ অজিত। তাহলে প্রশ্ন ওঠে, জয়ন্তবাবু মিথ্যে কথা বলেছিলেন কেন? তার উদ্দেশ্য কি ছিল? তিনি কোন স্বার্থে সেই অসত্য কথা বললেন? তেমনি জগন্নাথবাবুর পক্ষেও একটা মোটিভ তো থাকতেই হবে, না হলে তিনি অতুলবাবুকে খুন করবেন কেন? জগন্নাথবাবুর অতীত ঘেটে দেখা যায় তিনি এবং অতুলবাবু একসময় একসঙ্গে প্র্যাকটিস করতেন, কিন্তু পরে একটা গুরুত্বপূর্ণ কেসে তারা পরস্পরের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান। সেই সময়ে জগন্নাথবাবু নাকি মক্কেলের কাছ থেকে ঘুষ নিয়ে মিথ্যে সাক্ষ্য, মিথ্যে প্রমাণ হাজির করেছিলেন। ফলত তিনি একেবারে হাতে নাতে ধরা পড়েন। এমনভাবে ধরা পড়েন যে তাকে আইনজীবী হিসেবে জেল খাটতে হয়। তোমার মনে আছে নিশ্চয়ই, জগন্নাথবাবু নিজেই বলেছিলেন তিনি কয়েক বছর বাইরে ছিলেন। আসলে তিনি বাইরে যাননি, তিনি প্রথমে 2 বছর জেলে ছিলেন, তারপর শহর ছেড়ে চলে যান, যাতে লজ্জাজনক অতীতটা চাপা থাকে। তিনি স্বেচ্ছায় অবসর নেননি, বরং তার উকিলের লাইসেন্স বাতিল হয়ে যায়। এই সব ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অতুলবাবু। আমার ধারণা সেদিন যখন অতুলবাবু হঠাৎ জগন্নাথবাবুকে নিজের বাড়িতে দেখেন, তখন তিনি ভাবেন পুরনো অতীত হয়তো জগন্নাথবাবু ভুলে গেছেন, তাই তাকে বাড়িতে ঢুকতে দেন। তিনি বুঝতেই পারেননি কি আশঙ্কা অপেক্ষা করছিল। তুমি তো নিজেই বলেছিলে না অতুল বাবুর বাড়ি থেকে কিছু চুরি হয়েছে কিনা? আরে হ্যাঁ, একেবারেই ভুলে গেছিলাম। সত্যি তো, অতুল বাবুর বাড়ি থেকে কি কিছু চুরি গিয়েছিল? হ্যাঁ, প্রান্তিক না থাকলে সেই তথ্যটা আমাদের অজানাই থেকে যেত। প্রান্তিকবাবু এবং অতুলবাবু মিলে একটা গবেষণাধর্মী বই লিখছিলেন, প্রায় শেষ পর্যায়ে ছিল। ঠিক সেই বইটাই চুরি হয়েছে। পুলিশি তল্লাশিতে জগন্নাথবাবুর বাড়ি থেকে সেই খসড়া উদ্ধার হয়েছে। হাতের লেখাও মিলেছে প্রান্তিকবাবুর সঙ্গে। জয়ন্তবাবু জগন্নাথবাবুকে এই কাজে সাহায্য করেছিলেন। বইটা ছাপানোর বন্দোবস্ত চলছিল গোপনে। তুমি বুঝতেই পারছো, একদিকে প্রতিশোধ, অন্যদিকে লোভ। জগন্নাথবাবু এবং জয়ন্তবাবু দুজনেরই ছিল যথেষ্ট মোটিভ এবং হত্যাকাণ্ড ঘটানোর সুযোগও। আর তারা দুজন মিলে এই কেসটাকে ভিন্ন খাতে চালিয়ে দিতে চাইছিল। আমি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। অবাক হয়ে ভাবছিলাম, মানুষের মাথায় এতটা ঠান্ডা পরিকল্পনা, এতটা সুগঠিত চক্রান্ত কিভাবে সম্ভব? এত কিছু জেনে বুঝে মনে হচ্ছিল যদি মিস্টার রায় তখনই সেই কথাটা না বলতেন আর ব্যোমকেশ তার ভিতর থেকে সেই খটকাটা না ধরত, তাহলে আজও আমরা হয়তো প্রান্তিক বাবুকেই সন্দেহ করে চলতাম। ঠিক তখনই মিস্টার রায় বলে উঠলেন,
সত্যি বলছি ব্যোমকেশ বাবু, প্রথম দিকে কিন্তু আমিও প্রান্তিক বাবুকেই সন্দেহ করছিলাম। ভাবছিলাম তিনি এই কেসের নেপথ্যে রয়েছেন, অথচ উনি তো আমাদের দেশের একাধিক গবেষণায় অনেক সাহায্য করেছেন। কত অবদান ওনার। কথায় আছে না মিস্টার রায়, বাইরের চকচকে আবরণ দেখে কখনোই ভেতরের সত্যিকারের জিনিসটা বিচার করা যায় না। কি বলো অজিত, ঠিক বললাম তো? এই কথায় রায় হেসে ফেললেন। আমিও আর চুপ থাকতে পারলাম না, হেসে উঠলাম আমিও। আমাদের সেই হাসির মধ্যে ছিল বিস্ময়, তৃপ্তি আর এক অনন্য আবিষ্কারের আনন্দ। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী কাহিনী অবলম্বনে রক্তমাখা ছুরি রহস্য। গল্পটি আপনাদের শুনে কেমন লাগলো, ভালো অথবা মন্দ, কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন। তাহলে আবার দেখা হচ্ছে একটি অন্য গল্প নিয়ে। ধন্যবাদ।